হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি শুভেন্দু সরকার তোমাদের সাথে আজকে উড়ানের সাথে এসছি। সংস্কৃত বিষয় এসএলএসটি সংস্কৃত অনার্স পিজির যে ক্লাস রয়েছে সেই ক্লাসে তোমাদের সাথে আজকে আমি তোমাদেরকে গাইড করব। তো প্রত্যেকে উড়ানের সাথে জুড়ে থাকো। তোমরা অবশ্যই সামনে যে পরীক্ষাগুলো রয়েছে, যে তোমাদের এসএলএসটি পরীক্ষা রয়েছে, সেটার জন্য উপকৃত হবে উড়ানের সাথে থাকলে অবশ্যই। তো আজকে তোমাদের ফার্স্ট আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এসএলএসটির সিলেবাস। তোমরা প্রত্যেকেই জানো, হয়তো অনেক বছর পরীক্ষা হয়নি, তো অনেকদিন পর পরীক্ষা হতে চলেছে। এবং তোমরা যারা যারা ফার্স্ট আজকে এবার পরীক্ষাটা দেবে, যদি কেউ আগে দিয়ে থাকো তারা জানো যে 2016 সালের যে সিলেবাসটা সেটাকেই রিপিট হচ্ছে, কিছু চেঞ্জেস নেই। যারা নতুন রয়েছে তাদের জন্য সিলেবাসটা আমি আরেকবার ডিসকাস করে দিই। এখানে সিলেবাসের কোন কোন বিষয় থেকে কোন কোন গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা আলোচনা করব, কারণ আমরা প্রত্যেকে জানি আগামী 3 মাসের মধ্যে আমাদের পরীক্ষা হতে চলেছে। কিন্তু যে সিলেবাস, এই সিলেবাসটা টোটালটা কভার করা কিন্তু পারতপক্ষে প্রায় অসম্ভব, কিন্তু এই অসম্ভবকে আমাদের সম্ভব করতে হবে। তোমাদের মধ্যে অনেকেরই একটা প্রশ্ন আছে নিজের মধ্যে যে এই 3 মাসে কি আমরা 1 বছরের সিলেবাসটা শেষ করতে পারবো? তো এটা যেমন একটা প্রশ্ন যে কি করে করব, ঠিক তেমনি 3 মাসের মধ্যে 1 বছরের পড়াশোনাটাও কিন্তু নিজেদেরকে করতে হবে। এটাকে কিন্তু বুঝে নিতে হবে যে আমি যেমন 3 মাসের মধ্যে 1 বছরের সিলেবাস কমপ্লিট করব, ঠিক তেমনি 3 মাসের মধ্যে আমরা 1 বছরের পড়াশোনাটাকেও করতে হবে। অতএব এফোর্ট বেশি দিতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে এবং সিলেবাসে একটু সাজেস্টিভ মোডে পড়াশোনা করতে হবে। কোন কোন বিষয়গুলোর উপর বেশি জোর দিতে হবে সেগুলোই আমি তোমাদেরকে আজকে দেখাবো। চলো শুরু করি আমরা। অনার্স, আচ্ছা একটা কথা বলে দিই, শুধু অনার্স নয়, সামনে যে তোমাদের আপকামিং যে আপার প্রাইমারি হবে সেখানেও কিন্তু 25 নম্বরের একটা পরীক্ষা নেওয়া হবে। সেখানে সাবজেক্ট বিষয় ভিত্তিক একটা পরীক্ষা হবে 25 নম্বর, সেখানে 7-8 কিন্তু সংস্কৃত আছে। অতএব সেই সিলেবাসটাও কিন্তু এখান থেকে কভার হবে। হয়তো 100% যেটা অনার্স পিজিতে তোমরা কাজে লাগাচ্ছ সেটা থাকবে না ওখানে, হয়তো অনার্সের আমি বলে দেবো যে কোন কোন বিষয়গুলো আপার প্রাইমারি ক্ষেত্রে বাদ দিতে হবে, কিন্তু টোটালটা যদি করো তাহলে আপার প্রাইমারি ক্ষেত্রে কিন্তু পুরোটাই কভার করবে। চলো আমরা শুরু করি। ফার্স্ট রয়েছে বৈদিক সাহিত্যের ইতিহাস। আমরা জানি 3টে পার্টে রয়েছে, একটা হচ্ছে সাহিত্যের ইতিহাস রয়েছে, ব্যাকরণ রয়েছে, আর একটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম রয়েছে। তো আমরা ফার্স্ট আলোচনা করব বৈদিক সাহিত্যের ইতিহাস। তো দেখো, ফার্স্ট সাহিত্যের ইতিহাস পার্ট যেটা রয়েছে সেখানে বৈদিক সাহিত্যের ইতিহাস রয়েছে আমাদের প্রথম, মানে বেদ। বেদের কিন্তু ডিটেলস মানে পাঠ্য বিষয়টা নয়, আমাদের সাহিত্যের ইতিহাস পার্টটা, বৈদিক সাহিত্যের ইতিহাসের যে পার্টটা সেইটা আমাদের পাঠ্য রয়েছে। তো এই যে 4টি যে বেদ রয়েছে সেই বেদ সম্পর্কে আমাদের বেদের মধ্যে কি কি রয়েছে, কোন কোন পাঠগুলো আমাদের পাঠ্য, সেইগুলো আমাদেরকে পড়তে হবে। নেক্সট রয়েছে পুরাণ। পুরাণেরও তাই, পুরাণের আমাদের পাঠ্য টেক্সট পড়ার দরকার নেই। পৌরাণিক যে ইতিহাসগুলো রয়েছে, পুরাণের যে ইতিহাসটা রয়েছে, সেই পুরাণ যে আমাদের 18 প্রকার যে পুরাণ রয়েছে, সেই 18 প্রকার যে পুরাণ মানে মহাপুরাণ যে রয়েছে 18 প্রকার, এবং 18 প্রকার আমাদের যে উপপুরাণ রয়েছে সেইগুলো সম্পর্কে জানতে হবে। কোন পুরাণে কোন আরাধ্য দেবতা রয়েছে, কোন পুরাণের মধ্যে কি কি রয়েছে, এই ঐতিহাসিক পাঠটা আমাদের কিন্তু পাঠ্য। নেক্সট চলে আসছে মনুসংহিতা। আচ্ছা এখানে মনুসংহিতা থেকে বলি, এইটা টেক্সট তোমাদের লাগবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের টেক্সট পড়তে হবে, প্রত্যেকের কাছে কিন্তু মনুসংহিতা বইটা চাই। মনুসংহিতা 7ম অধ্যায়, ঠিক আছে, 7ম অধ্যায় রাজধর্ম। কোনটা আমাদের পাঠ্য হচ্ছে আমরা জানি রাজধর্ম, এই পাঠটা আমাদের পড়তে হবে। অনেক ইউনিভার্সিটিতে রাজধর্মটা পড়ানো হয়নি, যেমন বর্ধমান ইউনিভার্সিটিতে হয়তো তোমাদের 2য় অধ্যায় রয়েছে, কিন্তু তোমাদেরকে এই বইটা লাগবে। মনুসংহিতার 7ম অধ্যায় অর্থাৎ রাজধর্মটা কিন্তু স্কুল সার্ভিসের ক্ষেত্রে পাঠ্য। এখানে এই পুরো বইটা টেক্সট পড়তে হবে, এবং এখান থেকে কিরকম প্রশ্ন আসবে, এখান থেকে লাইন তুলে প্রশ্ন যেমন দেবে তেমনি কিন্তু শূন্যস্থান পূরণ দেবে। যে শ্লোকগুলো রয়েছে সেখানে কি একটা শ্লোক দিয়ে দিল যে মাৎসন্যায় সম্পর্কিত শ্লোকটি লেখো, কিন্তু মাৎসন্যায় শ্লোকটির কিছুটা দিয়ে দিল, কিছুটা শূন্যস্থান দিল, এখানে কি হবে, শূন্যস্থান পূরণ করতে দিতে পারে। তার মানে আমাদের প্রত্যেকটি শ্লোক কিন্তু পড়তে হবে। প্রত্যেকটা শ্লোক বলতে আমরা ক্লাসে নোটসে আমরা দিয়ে দেবো যে কোন কোন শ্লোকগুলো আমাদের গুরুত্বপূর্ণ, কোন কোন শ্লোকগুলো আসতে পারে পরীক্ষায়, এবং কোন কোন শ্লোকের কি বিষয়ক শ্লোক সেটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। অতএব এটা বই দরকার, টেক্সট বুক তোমরা ফলো করতে হবে। আমরা বলে দেবো যে কোন কোন শ্লোকগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, আর কোন কোন শ্লোকগুলো মুখস্থ করার দরকার নেই, কিন্তু আমরা পাঠ্যটা পড়বো, মানে ডিটেলসটা পড়বো, বঙ্গানুবাদটা পড়বো, আলোচনা প্রসঙ্গটা পড়বো। সেখান থেকে প্রচুর প্রশ্ন তোমাদের আসতে পারে। যে কটা প্রশ্ন আসবে মনুসংহিতা রাজধর্ম থেকে কিন্তু আসবে, মাথায় রেখো 7ম অধ্যায়। নেক্সট চলে আসি কৌটিল্যের অর্থশাস্ত্র। কৌটিল্যের অর্থশাস্ত্রের ক্ষেত্রেও আমাদের মোটামুটি যা নোটস আমরা উড়ান থেকে তোমাদেরকে দেওয়া হবে সেই নোটসের মধ্যেই কিন্তু তোমরা কভার করতে পারবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে গল্প সাহিত্য, নাট্য সাহিত্য, গদ্য সাহিত্য। তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো বা গ্রাজুয়েশন লেভেলেও পড়েছো, এখানে আমাদের বলার কিছু নেই।
নাট্য সাহিত্য, গদ্য সাহিত্য, গল্প সাহিত্যের যে ইতিহাস পোর্শনটা রয়েছে, ছোট গল্প, পঞ্চতন্ত্র, হিতোপদেশ, হ্যাঁ, কথা, শরীর সাগর, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। তার মধ্যে রয়েছে তোমার আমাদের মহাকাব্য রয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট রয়েছে হচ্ছে চম্পু কাব্য। তোমরা জানো চম্পু কাব্য কি জিনিস? যেটা গদ্য এবং পদ্যের সংমিশ্রণে রচিত হয়েছে সেটাকে বলা হয় চম্পু কাব্য। চম্পু কাব্যটা আমাদের সিলেক্টেড কিছু মোটামুটি গোটা 50 প্রশ্ন করলেই আমাদের 100% কমন আসবে যদি পরীক্ষাতে আসে। এখান থেকে একটা মতো প্রশ্ন আসে, হতে পারে এবার একটা বা দুটো প্রশ্ন দিতে পারে, কিন্তু যা আমরা দেবো সেখান থেকে 100% কমন পাবে, গ্যারান্টি, ঠিক আছে। তো চম্পু কাব্য আমরা দিয়ে দেবো। এবার হচ্ছে রামায়ণ মহাভারত, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। রামায়ণ মহাভারতের আবার বলছি, রামায়ণ মহাভারত একই রকম ভাবে আমাদের যে ধর্মগ্রন্থ রামায়ণ মহাভারত সেই পাঠ্য আমাদের দরকার নেই, আমাদের ঐতিহাসিক পাঠটা, যেমন সমাজ সাহিত্যে কি রকম প্রভাব বিস্তার করছে, কোন রাইটার কি রচনা করেছে, মানে রামায়ণ অবলম্বনে কোন রাইটারের কোন রচনা রয়েছে, হিন্দি ভাষায় কে রয়েছে, প্রাকৃতে কে রয়েছে, বাংলা ভাষায় কি রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো রয়েছে। এবং কিছু তথ্য রামায়ণের মধ্যে, কিছু তথ্য কোন অঙ্কে কোন কাণ্ডে কি কি আছে, হ্যাঁ, সেইগুলো কিন্তু আমাদের একটু পড়তে হবে। সেটাও আমরা নোটস প্রোভাইড করে দেবো উড়ানের তরফ থেকে। তো সেখান থেকেও তোমরা আশা করি কমন পুরোটাই পেয়ে যাবে। একই রকম হচ্ছে মহাভারত, ঠিক আছে। তো মহাভারতেরও সেই ঐতিহাসিক পার্টটা, যেমন আমরা অনেকেই জানি যে রামায়ণ কে রচনা করেছে, রামায়ণ রচনা করেছেন মহর্ষি বাল্মীকি মুনি, ঠিক আছে। প্রশ্ন কিরকম আসতে পারে আমি একটা নমুনা তোমাদের দেখাই। যে রামায়ণের ক্ষেত্রে প্রশ্ন আসলো যে রামায়ণ কে লিখেছেন বা রামায়ণকে রচনা করেছেন, আমাদের অপশনে থাকবে বাল্মীকি মুনি। অবশ্যই আমরা বাল্মীকি মুনিতে কিন্তু টিক দেব, ঠিক আছে। তাহলে রামায়ণের রচয়িতা বলো, লেখক বলো, বাল্মীকি মুনি। কিন্তু পরীক্ষাতে আসতে পারে যে মহাভারত কে লিখেছেন, মহাভারত কে লিখেছেন। তো তোমরা কিন্তু সবাই জানো যে উত্তরটা, ম্যাক্সিমাম 100 জনের মধ্যে 90 থেকে 99 জন যে উত্তরটা জানি সেটা কিন্তু ভুল উত্তর। কারণ আমরা জানি যে বেদব্যাস, বেদব্যাস, কিন্তু অ্যাকচুয়ালি রামায়ণ বেদব্যাস লেখেননি। অপশনে বেদব্যাস থাকবে, যারা টিক দেবে তাদেরটা কাটা হবে। যদি বলে যে মহাভারতের রচয়িতাকে, অবশ্যই বেদব্যাস, কিন্তু যদি লেখক বলেন তাহলে বেদব্যাস নয়। এটা তোমরা কিন্তু জানো, কিন্তু উত্তর যখন দেবে তোমরা বেদব্যাসই টিক দিয়ে দাও। লেখককে, লেখক হচ্ছে গণেশ। এটা তোমাদের অনেকেরই অজানা থাকতে পারে, বা বেখেয়ালবশত তোমরা কোথায় টিক দেবে, বেদব্যাসে টিক দেবে। রামায়ণের ক্ষেত্রে রচয়িতা এবং যিনি লেখক একজনই, কিন্তু মহাভারতের ক্ষেত্রে কিন্তু লেখক আলাদা এবং রাইটার মানে রচয়িতা আলাদা। কারণ মহর্ষি বেদব্যাস বলেছিলেন আর গণেশ লিখেছিলেন। সেই জন্য ভালো করে কনসাস থাকতে হবে তোমাদের, যে লেখক আসলে আমরা বলবো গণেশ, আর যদি রচয়িতা বলা হয় তাহলে সেটা বেদব্যাস। এই ভুলগুলো যেন না হয়, এগুলো টেকনিক্যাল এরর বলা হয়, এগুলো আমরা খেয়াল করি না। তো এইগুলো আমাদের সাহিত্যের ইতিহাস পাঠ। এবার এখান থেকে বলার যে বিষয়টা, এই সাহিত্যের ইতিহাস পাঠটা কিন্তু নোট আমরা তোমাদেরকে প্রোভাইড করব, এবং এই নোটটা মুখস্থ করার দায়িত্ব তোমাদের। এই নোটের পেছনে আমরা যদি এখানে সবটা করাতে যাই তাহলে কিন্তু তোমাদের প্রচুর সময় নষ্ট হবে। তো এই নোটস গুলো তোমাদের দায়িত্বে আমরা নোট প্রোভাইড করব, আমরা মক টেস্ট নেব, আমরা এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন দেবো যেগুলো সম্ভাব্য আসতে পারে পরীক্ষায়, এবং পড়তে হবে নোটস গুলো কিন্তু তোমাদেরকে বাড়িতে। এর পেছনে আমরা সময় নষ্ট করব না, কারণ আমাদের কাছে সময় অল্প। যে পার্টটা এবার আমরা করতে চলেছি সেটা হলো অভিজ্ঞান শকুন্তলম একটা রয়েছে, অভিজ্ঞান শকুন্তলমেরও কিন্তু এটা টেক্সট। আচ্ছা, অভিজ্ঞান শকুন্তলমের আমাদের টেক্সট পড়তে হবে, যেমন আমরা মনুসংহিতার টেক্সট পড়েছি বা পড়বো, তেমনি অভিজ্ঞান শকুন্তলমও কিন্তু আমাদের টেক্সটটাই নির্ভরশীল। এখানে পুরো বইটা তোমাদেরকে কভার করতে হবে, 7টা যে অঙ্ক আছে সেই 7টা অঙ্ক তোমাদের পড়তে হবে, এবং এর মধ্যে বেস্ট শ্লোক কিছু আমরা বলে দেব, যেখান থেকে তোমাদের একই রকম ভাবে শূন্যস্থান আসতে পারে, লাইন তুলে প্রশ্ন দিতে পারে। সেই কোন কোন শ্লোক আমাদের মুখস্থ রাখতে হবে সেগুলো আমরা বলে দেব, ক্লাসে বলে দেব, এবং বাকিটা তোমাদের জাস্ট বঙ্গানুবাদটা পড়তে হবে, এবং আলোচনা প্রসঙ্গ যেটা রয়েছে গল্পের মতো করে, যেমন আমরা উপন্যাস গল্প পড়ি সেইভাবে কিন্তু অভিজ্ঞান শকুন্তলম বইটা শেষ করতে হবে, অঙ্ক ওয়াইজ শেষ করতে হবে। আমরা জানি অভিজ্ঞান শকুন্তলম 7টা অঙ্ক রয়েছে, এবং এই 7টা অঙ্কের কিন্তু 7টা নাম আছে, সেই নামগুলো আমাদের জানতে হবে, এগুলো পরীক্ষায় আসতে পারে, এগুলো আমরা সব ক্লাসে তোমাদেরকে বলে দেবো। তো অভিজ্ঞান শকুন্তলমের টেক্সট রয়েছে। নেক্সট চলে যাবো আমরা ব্যাকরণ। আচ্ছা, ব্যাকরণের মধ্যে যেটা মেইন পার্ট, আমাদের 50% পার্ট রয়েছে ব্যাকরণ। ব্যাকরণটা কিন্তু মুখস্থ করে হবে না। আমরা এইচএস লেভেলে অনেকে মুখস্থ করে পাস হয়েছি, 90% পেয়েছি, কিন্তু স্কুল সার্ভিসের ক্ষেত্রে ব্যাকরণ মুখস্থ করা যাবে না। বিশেষ করে এত কম সময়ের মধ্যে তো মুখস্থ করে আমরা ব্রেনে রাখতেই পারবো না, আর মুখস্থ করা উচিত নয়।
তো ব্যাকরণটা কিন্তু মেইন পার্ট, যেটা আমাদের কিন্তু সম্পূর্ণটা বুঝতে হবে। আমরা যদি বুঝতে পারি, আমরা যদি উপকরণগুলো জেনে নিই, তাহলে আমরা রান্না যদি শিখে নিই, তাহলে কিন্তু আমরা যে কোনো রকম আইটেম আমরা রান্না করে খেতে পারবো, তাই না? তো সেই রকম আমরা যদি প্রসেসটা জেনে নিই, বা কিভাবে শব্দরূপ সন্ধি হয়, কিভাবে কারক হয়, কিভাবে প্রত্যয় হয়, এগুলো যদি জানি, তাহলে কমনের আশা না করলেও কিন্তু আমরা কমন পাবো, কারণ আমরা রান্না শিখে গেছি। আমরা যেটাই দিক আমরা কিন্তু পারবো, কিন্তু মুখস্থ করলে কমন না পেলে আমরা পারবো না। সেই জন্য গ্রামারটা পড়তে হবে। প্রথমে আছে শব্দরূপ ধাতুরূপ। একটা সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে গেলে আমাদের সিঁড়ির যেমন প্ল্যাটফর্ম থাকে একটা, সেই রকম প্ল্যাটফর্ম হচ্ছে গ্রামারের প্ল্যাটফর্ম হচ্ছে শব্দরূপ ধাতুরূপ। এটা আমাদেরকে মুখস্থ করতেই হবে। আমরা অতাদিগণীয়, রুদাদিগণীয়, ভাদিগণীয় যে ধাতুরূপগুলো আছে সেগুলো করব, এবং শব্দরূপ আমাদেরকে করতে হবে, পুরোটাই মোটামুটি করতে হবে। আমরা ক্লাসে বলে দেবো যে এই এতগুলো শব্দরূপের মধ্যে কোনটা কোনটা পরীক্ষায় আসার মতো। এতগুলো আমাদের পক্ষে করা সম্ভব নয়, আমরা সাজেশন দিয়ে দেবো যে এই শব্দরূপগুলো করো, এই শব্দগুলোর মধ্যে থেকেই আসবে। বাকিগুলো না আসার চান্স 99%, কারণ যেগুলো আমাদের ব্যবহারিক ক্ষেত্রে লাগে সেগুলোই আমরা করব। আদার্স করে শুধু শুধু সময় নষ্ট করার দরকার নেই। ধাতুর উপর আমরা তাই বলে দেবো। নেক্সট সন্ধি। আচ্ছা, সন্ধিতে বলা আছে যে বিসর্গ সন্ধির উপর স্পেশাল ট্রেস, কিন্তু শুধু বিসর্গ সন্ধি করলেই হবে না, আমাদের স্বরসন্ধির ওপরেও কিন্তু বিশেষ জোর দিতে হবে, কারণ লাস্টে একটা পার্ট আছে সংস্কৃত অনুবাদ। এই যে অনুবাদ কিন্তু দেখবে না শুধুমাত্র তুমি বিসর্গ সন্ধিটা করেছো কিনা, অনুবাদ কি দেখবে তুমি কতটা গ্রামার শিখেছো। আর একটা পার্ট রয়েছে অশুদ্ধি সংশোধন। এই দুটো পার্ট হচ্ছে তুমি কতটা গ্রামার শিখেছো, সবকটার উপর নির্ভর করে অশুদ্ধি সংশোধন এবং সংস্কৃত অনুবাদটা নির্ভর করে। অতএব অনুবাদ শেখার জন্য আমাদের প্রত্যেকটা সন্ধি দরকার, বিশেষ করে স্বরসন্ধি এবং বিসর্গ সন্ধি। তাই সিলেবাসে বিসর্গ সন্ধি থাকলেও আমাদের কিন্তু স্বরসন্ধিটাও করা জরুরি পরের গুলোর জন্য। ওকে, নেক্সট কারক বিভক্তি, মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের টোটাল যে গ্রামার রয়েছে, আমাদের যা সময় রয়েছে, সন্ধি মোটামুটি আমরা অনেকেই জানি। আমরা একটু ওপর দিয়ে যেতে হবে সন্ধি, কারণ আমরা কভার করতে পারবো না। আমরা মেইন যে জিনিসটা সেটা হচ্ছে কারক বিভক্তি, সমাস, প্রত্যয়, এই তিনটের ওপর কিন্তু আমরা জোর দেবো। তার সাথে শব্দরূপ ধাতুরূপ, এই চারটে বিশেষ করে আমাদের জানা দরকার। এই চারটে জানলে বাকিগুলো যদি আমরা সন্ধি ছোটবেলা থেকে পড়েছি এবং আমাদের কাছে মোটামুটি ইজি লাগে সন্ধি, অতএব আমরা সন্ধিটা বাড়িতে পড়ার চেষ্টা করবো। আমরা একটু বলে দেবো যে কোন কোন বিষয়ের উপর জোর দিতে হবে। যদি না পারো তারপর তোমরা কমেন্টে জানাবে, তোমাদের কাছে যা প্রশ্ন আছে তোমরা কমেন্ট করবে, তার উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে সন্ধি আমাদের করতে হবে কারক বিভক্তি, মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা কারক বিভক্তি। আমাদের একটা ট্রান্সলেশন করতে গেলে মেইন জিনিস যেটা দরকার হয় শব্দরূপ ধাতুরূপ, কারক বিভক্তি, এই দুটো কিন্তু আমাদের খুব দরকার। তো কারক বিভক্তি আমরা ডিটেলসে করব, সূত্র ধরে ধরে করব। প্রত্যেকটার সূত্র থেকে কিন্তু প্রশ্ন আসবে যে এই উদাহরণ দিয়ে এটা কোন সূত্র অনুসারে হয়েছে। একটা সূত্রের শূন্যস্থান পূরণ দিতে পারে যে মাঝখানে কি রয়েছে। অতএব সূত্র কিন্তু মুখস্থ করতে হবে। এইচএসে আমরা সূত্র থাকলেও অনেকে মুখস্থ করিনি, কিন্তু এখন আমাদের সূত্র মাস্ট, কারণ একটা সূত্রের মধ্যেই কিন্তু ব্যাখ্যাটা লুকিয়ে থাকে। আমরা যদি একটা সূত্রকে ভাঙি তাহলে সম্পূর্ণ দেখবে ব্যাখ্যাটা রয়েছে। তো এটাও মুখস্থ করার দরকার নেই। আমরা একটা সূত্র যদি ভাঙি তাহলেই দেখবে এর মধ্যে টোটাল সেই কারকের ব্যাখ্যাটা তোমরা পেয়ে যাচ্ছ। তাই কারক বিভক্তিটা গোড়া থেকে শুরু করতে হবে ভালো করে। সাথে সমাস কাকে বলে, দুটো পদকে বা একাধিক পদকে এক পদে পরিণত করার নাম সমাস। তো সমাসও খুব ইম্পর্টেন্ট রয়েছে, প্রচুর ভাগ আছে, প্রচুর ভাগগুলোকে সবকটা ভাগকে আমাদের করতে হবে। প্রধানত আমাদের চারটে সমাস রয়েছে, 4 ভাগে বিভক্ত। কি কি সেটা রয়েছে? অব্যয়ীভাব রয়েছে, তৎপুরুষ রয়েছে, দ্বন্দ্ব আর বহুব্রী। কি করে মনে রাখতে হবে? ট্রিক্স কিছু আছে, যে ট্রিক্সের সাহায্যে আমরা ভুলবো না। দেখবে আমরা যদি বলি যে বলো তো সমাস কয় প্রকার, আমরা বলি সমাস 6 প্রকার। কেউ আগে দ্বিগু দিয়ে শুরু করি, কেউ তৎপুরুষ দিয়ে শুরু করি, বহুব্রী দিয়ে শুরু করি, কিন্তু আলটিমেটলি ভুলে যাই, 4টে বা 5টা বলি ভুলে যাই। কিন্তু যদি আমরা ট্রিক্সের মাধ্যমে যে কেন অব্যয়ীভাব প্রথমে, কেন বহুব্রী লাস্টে, কেন দ্বন্দ্ব, কেন তৎপুরুষ দ্বিতীয় নম্বরে, এগুলো একটা ট্রিক্স আছে। সেই ট্রিক্সের মাধ্যমে যদি আমরা মনে রাখতে পারি তাহলে কোনোদিন ভুলবো না। ঠিক আছে? তো প্রধানত 4 প্রকার আর মোট 6 প্রকার বলা যেতে পারে সমাস। ঠিক আছে, এই সমাসগুলো আমাদের পড়তে হবে ডিটেলসে পুরোটা। আর নেক্সট প্রত্যয়, সবার কাছেই একটা ভীতির বিষয় প্রত্যয়। সমাস প্রত্যয় দুটোই ভীতির বিষয়, কিন্তু যদি আমরা বুঝে বুঝে করি, প্রত্যয়ের মতো মিষ্টি জিনিস আর কিছু নেই। সেই নারিকেল ফলসম্মিতং বলেছে না আমাদের, যে সংস্কৃত ভাষাটা হচ্ছে নারিকেলের মতো। বাইরে থেকে দেখতে মনে হয় যেন খুব কর্কশ শুকনো, কিন্তু যখনই ভাঙবো ভেতরে রস রয়েছে বা জল রয়েছে। তো ঠিক তেমনি প্রত্যয়টাও যখন আমরা বুঝবো তখন দেখবো আরে এত সোজা, কিন্তু আমরা এত ভয় পেতাম। তো হ্যাঁ, প্রত্যয়ের মধ্যে প্রচুর প্রত্যয় আছে, আমাদের পাঠ্য নয় এত প্রত্যয়। কিছু প্রত্যয় তোমাদের মুখস্থ করতেই হবে, যেগুলো ব্যতিক্রম রয়েছে, অড রয়েছে, মুখস্থ করতেই হবে। কিন্তু মেন যে বেসিক যে বিষয়টা যেখান থেকে আমাদের পরীক্ষায় আসার মতো, সেটা আমরা সুন্দর করে বুঝবো, মন দিয়ে বুঝবো, তাহলে দেখবে প্রত্যয় একদম জলের মতো ইজি হয়ে গেছে। নেক্সট হচ্ছে এক কথায় প্রকাশ,
এক কথায় প্রকাশটা, এই যে সমাসটা কিন্তু এক কথায় প্রকাশকে কভার করবে। সমাসের যে ব্যাস বাক্যটা রয়েছে না, সেই যেটা ব্যাস বাক্যটাই কিন্তু একটা এক কথায় প্রকাশ বলা যেতে পারে। ব্যাস বাক্যটাকে থেকেই সমাসবদ্ধ পদটা হচ্ছে এক কথায় প্রকাশ। অতএব সমাস থেকে আমরা এক কথায় প্রকাশ করব। আর কি আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা আমরা এর মধ্যে লেখা নেই, সেটা আমরা একটু লিখে দিই, অর্থের পার্থক্য। অর্থের পার্থক্য যে বিষয়টা, এটাও কিন্তু সমাস কভার করবে, প্রত্যয় কভার করবে। তার মানে সমাস প্রত্যয় কভার করলেই কিন্তু আমরা অর্থের পার্থক্য বুঝতে পারবো এবং কি করতে পারবো, এক কথায় প্রকাশ করতে পারবো। এবং আমরা প্রচুর পরিমাণে এই এক কথার প্রকাশ, অর্থের পার্থক্য এগুলো কিছু মুখস্থ আমাদের করতেই হবে। তো সেগুলো আমরা ডিটেলস আমরা নোটস দিয়ে দেবো, সেগুলো তোমরা মুখস্থ করবে। অশুদ্ধি আচ্ছা, অব্যয় প্রকরণ, এটা একটা কিন্তু অব্যয় প্রকরণ দিয়ে তোমাদের বাক্য রচনা দিতে পারে, বা একটা সেন্টেন্স দিয়ে বললো যে এর মধ্যে অব্যয় পার্ট কোনটা রয়েছে, 4টে অপশন দিয়ে দেবে, তোমাদের ওটা নির্ধারণ করতে হবে। তাই তোমরা অবশ্যই অব্যয় প্রকরণটা মুখস্থ করতে হবে। সব স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এইভাবে মুখস্থ করবে। পার্ট পার্ট মুখস্থ করলে অব্যয় প্রকরণ থেকে কিন্তু 2 থেকে 3টে প্রশ্ন থাকে স্কুল সার্ভিসে। নেক্সট হচ্ছে অশুদ্ধি সংশোধন আর অনুবাদ। আমরা যেটা বলেছি যে এই দুটোই আমরা কোথা থেকে, টোটাল গ্রামারটা কভার করতে পারলে তার ফলাফল হচ্ছে অশুদ্ধি সংশোধন এবং সংস্কৃত অনুবাদ। একটা সেন্টেন্স তৈরি করার মূল মন্ত্রই হচ্ছে সবকটা ব্যাকরণ শেখা। সবকটা ব্যাকরণ যদি আমরা শিখি তাহলে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। আর অনুবাদ আমাদের প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে। খুব সুন্দর কিছু পদ্ধতি রয়েছে, আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। সেই পদ্ধতি তোমরা অবলম্বন করলে প্রথম দিন থেকে তোমরা অনুবাদ করতে পারবে। সহজ কঠিনের ব্যাপারটা আলাদা, কিন্তু তোমরা একটা সেন্টেন্স গঠন প্রথম দিন থেকে করতে পারবে, এটা তোমাদের কথা দিলাম আমরা। ঠিক আছে? তো এই টোটাল আমাদের সিলেবাসটা কভার করতে হবে মাত্র 3 মাসের মধ্যে ম্যাক্সিমাম। তাই আমাদেরকে এই গ্রামার পার্টটার উপর জোর দিতে হবে বেশি, সাহিত্য ইতিহাস পোর্শনটা মুখস্থ করতে হবে। তো তোমরা উড়ানের সঙ্গে থেকেও প্রত্যেকে, অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি ক্লাস শুরু হবে, তোমরা ক্লাসটাকে জয়েন করো, প্রত্যেকে জুড়ে থেকো অবশ্যই।